আজকে হলো রবিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় 7টার মতো। তো আমার সকালে কিন্তু ঘুম থেকে উঠে সব কাজকর্ম হয়ে গেছে। তো আজকে কিন্তু আমার ছেলে বাড়িতে, যেহেতু রবিবার, তো ও দেখো উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসে গেছে। আর আমি কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলছি। এখন জাস্ট আমরা সকালের খাবার খাবো। আর আপুরা, প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, আমার শরীরটা আজকে অনেক অসুস্থ, আমার অনেক পরিমাণে জ্বর আসছে। আর ভয়েসটাও শুনতে হয়তো একটু খারাপ শোনা যাবে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকে আমাকে। তো যাই হোক, এখানে আমার ছেলের হ্যান্ড রাইটিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওই বলতেছিল যে আম্মু তোমাদের তোমার ফ্রেন্ডদেরকে আমার হ্যান্ড রাইটিংটা একটু দেখাও। তো যার জন্য দেখাইলাম। ও কিন্তু এবার ক্লাস 2-তে উঠলো। মাশাল্লাহ, ওর হাতের লেখা কিন্তু খুব সুন্দর। ইচ্ছা করলে কিন্তু আরো খুব সুন্দর করে লিখতে পারবে, কিন্তু ওর স্কুলে অনেক স্পিড লিখতে লাগে। কারণ নোটগুলা যে দেয় ওগুলা টাইম টু টাইম না লিখলে মুছে দেয় মিসরা, তার জন্য কিন্তু অনেক স্পিডে লেখে। তো তারপরেও খুব সুন্দর লেখা, আরও সুন্দর হবে বড় হলে আমি মনে করি। তো যাই হোক, এখানে কি কি রান্না করছি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, এখানে আমি টাকি মাছ ভর্তা করার জন্য সব কিছু ভেজে রাখছি। আর এখানে ছোট ছোট আলু, বাদামি আলুগুলা ভাজি করছি। আর এখানে দেখো আজকে মাটি কালার ডাল রান্না করছি, মাসকালাই, কেউ কেউ মাসকালাই বলো, আবার কেউ কেউ মাটি কালাই বলো। তো যে যাই বলো, বলে দিলাম দুইটা নামই। তো ডাল রান্না করছি, টাকি মাছ ভর্তা করব, আর আলু ভাজি। আর এখানে দেখো একটু দুধ গরম করে রেখে দিছি। তো যাই হোক, আমার রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু আমি কিচেনটা কিন্তু ক্লিন করি নাই এখনো। আর এখানে দেখো সিঙ্কটা একদম ফাঁকা, কারণ সিঙ্কে যতগুলা বাসন ছিল সব বাসন বের করে আমি বাইরে রাখছি। আর এখানে যে টোপানির বালতিটা এখনো ফালানো হয় নাই, পানিগুলা এখনো সকালের খাবার খাই নাই, ভাবতেছে যে সকালের খাবার দাবার খেয়ে তারপরে ফালিয়ে দেই। তো যাই হোক, এখানে দেখো ওই যে খাঁচিটাও বাইরে বের করে দিয়েছি। সকালে গ্রাইন্ডার করছিলাম চাউল, ওই যে গ্রাইন্ডারটা ধুয়ে রেখে দিছি বাইরে শুকিয়ে। আর এখানে দেখো এক গামলা বাসন রেখে দিছি, এগুলা ধুবো। তো এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও। আর রবিবারের দিন আমি অনেক অসুস্থ ছিলাম, যার জন্য কিন্তু আমি ভিডিওতে ভয়েসও দেই নাই। আর তোমাদের সাথেও কালকে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। আজকে অসুস্থই আছি, জ্বর আসছে অনেক পরিমাণে, সর্দিও লাগছে খুব। হয়তো তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো। তো তারপরেও ভাবলাম যে না, আজকে ভিডিওটা এডিট করা আছে যেহেতু, ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করি। একটু কষ্ট হইতেছে ভয়েস ওভার করতে, তারপরেও কিছু হবে না, যদি তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, আমার অনেক ভালো লাগবে। আমার কষ্টটা কষ্ট মনে হবে না। তো যাই হোক, এই যে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করতেছি, প্রত্যেকদিন এইভাবে পরিষ্কার করি। তো এই যে ভিম বার দিয়ে ভালো করে পরিষ্কার করে আগে প্রথমে ঘষে নিলাম, নিয়ে তারপর একটা শুকনা কাপড় দিয়ে আগে ফেনাগুলা মুছে নিলাম। তারপরে এখন ভেজা কাপড় দিয়ে 3-4 বার করে মুছবো, তারপরে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে, চিকচিকা হয়ে যাবে। তো প্রথমে গ্যাসটা মুছে নিলাম, এখন এই যে স্ল্যাবটা মুছবো। আর এইভাবেই কিন্তু প্রত্যেকদিন মুছি, তার জন্য কিন্তু তেল ছিটছিটা ভাবটা হয় না। আর আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কারই থাকে, দেখতে মনে হয় নতুন এরকম লাগে। তো একটু কষ্ট হয় প্রত্যেকদিন করতে এই কাজটা, তারপরেও করতে হবে, কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আর যারা আমার মতো পরিষ্কার থাকতে ভালোবাসো, তারা কিন্তু কাজে কষ্ট হইলেও অভ্যাস হয়ে গেলে কিন্তু করতে ইচ্ছা করে, না করলে ভালো লাগে না। তো যার জন্য কিন্তু এই যে দেখো প্রত্যেক দিন কিন্তু আমি এভাবে এগুলো পরিষ্কার করি। আর মাঝে মধ্যে উপর দিয়ে টাইলসগুলো ভালো করে মুছে নেই, তেনা দিয়ে একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নেই। আর ওরকম প্রোগ্রাম বাড়িতে হলে বা ঈদ টিদ আসলে, তখন তো আমি একদম সম্পূর্ণ জায়গাটায় ভালো করে টাইলসগুলো ঘষে পরিষ্কার করে মুছে নেই। আর চিমনিটা কিন্তু আমি প্রত্যেকদিন রান্নার শেষে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেই, যাতে তেল চিটচিটে ভাবটা বেশি লাইগা না ধরে। অনেকের বাড়িতেই আমি দেখি চিমনিটা একদম তেল চিটচিটে হয়ে একদম ভর্তি হয়ে গেছে, ওগুলা সাফা করতে কিন্তু আরও অনেক কষ্ট হবে। তো যার জন্য আমি ওইরকম বানাইতে চাই না, তার জন্য রান্নার শেষে কিন্তু আমি প্রত্যেকদিন আলাদা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেই, এতে করে কিন্তু তেলটা অত আটকে ধরবে না, আর পরিষ্কারই থাকবে। আবার যখন বেশি নোংরা হয়ে যাবে তখন ভালো করে পরিষ্কার যেভাবে করে আর কি, মোবাইলে দেখে ভাবছি ওইভাবে পরিষ্কার করব। আমি কিন্তু চিমনি পরিষ্কার করা এখনও মোবাইলে দেখিও নাই আর জানিও না। তো তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাইও যে চিমনি কিভাবে পরিষ্কার করে। তো দেখো এই যে এগুলো সব কিছু পরিষ্কার করে মুছে নিতেছি। আর এই মুছে নেওয়ার পরে যে দেখতে খুব সুন্দর দেখা যায়, আমার কিন্তু তখন দেখে অনেক ভালো লাগে।
আর এই যে কাজগুলা যেদিন আমি করছিলাম ওই দিন কিন্তু আমি সুস্থই ছিলাম, ভালোই ছিলাম। এই কাজগুলো খুব সুন্দর মতো করছিলাম। আর আমি যতই অসুস্থ থাকি আপুরা, মেডিসিন খাইয়ে একটু সুস্থ হয়েই কিন্তু আমি ঘরের কাজে হাত দেই। আমার ভালো লাগে না কিন্তু কাজ রেখে ঘুমিয়ে থাকতে, বসে থাকতে, অসুস্থ শরীর নিয়ে পড়ে থাকতে। আমি মেডিসিন খাবো, শরীর সুস্থ হবে, তাড়াতাড়ি করে ঘরবাড়ি পরিষ্কার করে নেব। ঘরবাড়ি পরিষ্কার করে নিলে মনে হয় আমি শান্তি পাই, আমার ভালো লাগে, আমার যত অসুস্থতায় থাক সব কিছু কেটে যায় এরকম। তো যাই হোক, ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বাইরে চলে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। আর উঠানে এত পরিমাণে ঘাস হইতেছে, কি করব বুঝতেছি না। ভাবতেছি যে হয়ে যাক, ঘাসই হোক, হইলে ভালো লাগবে, অত ঝাড়ু দিতে হবে না। ঝাড়ু দিতে একটু বেশি কষ্ট হয় কারণ অনেক বড় একটা উঠান। তো ঘাস হলে দেখতেও হয়তো ভালোই লাগবে। তো দেখা যাক কেমন কি হয়। তো ঘাস কিন্তু আস্তে আস্তে করে বড় হয়ে যেতেছে, আগে কিন্তু ছোট ছোট ছিল। তারপরে যেহেতু বাচ্চা কাচ্চারা খেলে, পায়ের পাড়া পড়ে, তারপরে এই যে ঝাড়ু দেই, ঝাড়ুর আগাটা লাগে, বাড়ি লাগে, তার জন্য কিন্তু অতটাও গ্রো করতে পারতেছে না। এখানে যদি মানুষের হাঁটাচলা না থাকতো তাহলে কিন্তু আরো বড় বড় হয়ে যাইতো এই যে ঘাসগুলা। তো যাই হোক, দেখো উঠানটা বলতে বলতে ঝাড়ু দেওয়া প্রায় হয়েই যাবে কিন্তু আমার অনেক সময় লাগে, তাও আমি কিন্তু ক্যামেরায় স্পিড করে দেই। তো অনেকখানি সময় লাগে এই উঠানটা ঝাড়ু দিতে। তো যাই হোক, এর আগের একটা ভিডিওতে আমার আব্বুর জন্য দোয়া করতে বলছিলাম, অনেক আপুরাই তোমরা দোয়া করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানুষের দোয়াটাই কিন্তু অনেক বড় নিয়ামত। মানুষ দোয়া করলে কিন্তু অনেক কিছুই হয়ে যায়। তো তোমরা মন থেকে দোয়া করছো, এটা মানে দেখে শুনে আমার অনেক ভালো লাগছে যে আমার অনেক আপুরাই আমার আব্বুর জন্য দোয়া করছে। তো যাই হোক, হয়তো একটু হলেও আমার আব্বু সুস্থ হবে, আল্লাহ একটু হলেও সুস্থ করে দেবে। একটা আপু আমাকে বলছে, মা আক্তার আইডি থেকে বলছে যে আপু তোমার আব্বুকে একটু ভালো ডাক্তার দেখাও। তো আপু তোমাকে আর কি বলবো, এত পরিমাণে অসুস্থ আমার আব্বু, শরীরে সব কিছুই হয়তো মানে একটু হয়ে গেছে। তো যত মানে প্রত্যেক মাসে আমার আব্বুকে ডক্টর দেখাইতে হয়। বর্তমান বলতে গেলে ডক্টরের মেডিসিন খেয়ে আমার আব্বু বেঁচে আছে। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখছে মেডিসিনের উছিলায়। তো যাই হোক, প্রত্যেকটা মাসে ডক্টর দেখাইতে হয়, গুয়াহাটিতে নিয়ে যাইতে হয়। ওখানে আব্বুর মানে ওরকম একটা ডাক্তার আছে, যে ডাক্তারটাকে দেখাইতে দেখাইতে আব্বুর একদম সম্পূর্ণটাই মানে সম্পূর্ণ কিছুই ডক্টরটা বুঝতে পারে। আর মানে একবার দেখলে সব কিছু বুঝে যায়। আর বারবার ডক্টর চেঞ্জ করলে কিন্তু ভালো হয় না। একটা ডক্টর যদি একটা রোগীর বিষয়ে সম্পূর্ণই জানে, তখন কিন্তু মেডিসিন লিখতে আর রুগীটার বিষয়ে মানে আবার নতুন করে জানতে হয় না। আর সেখানে কিন্তু মেডিসিনও খুব সুন্দরভাবে হয়। আর যে ডক্টরটাকে দেখানো হয় আমার আব্বুকে, ওই ডক্টরটা অনেক ভালো, জিএমসিতে থাকে। আর কিডনির প্রবলেম বলো, তারপরে হার্টের প্রবলেম বলো, সব কিছুই কিন্তু ওইখানেই আর কি আমার আব্বুর ট্রিটমেন্ট হয়। তো এই যে কয়দিন পরে আবার নিয়ে যাবে আমার ভাই, মানে প্রত্যেক মাসে না নিলেও এক মাস যদি গ্যাপ যায় তারপরের মাসে আবার নিয়ে যায়। আর যখন দেখা যায় যে বেশি অসুস্থ হয়ে গেছে তখন কিন্তু খুব তাড়াতাড়ি করে দ্রুতই মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়, গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। অন্য কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয় না, ধুবড়িতে বলো, কোকরাঝাড় বলো, কোনো জায়গায় নেওয়া হয় না, ডাইরেক্ট গুয়াহাটিতে নেওয়া হয়, কারণ ওই ডক্টরের হাতে আমার আব্বু সুস্থ হয় তার জন্য। তো মানে তোমাকে আর কি বলবো আপু, তুমি হয়তো জানো না আর আমি বলিও নাই। আমার আব্বুকে অনেক ডক্টর দেখানো হয়েছে, অনেক ডক্টর দেখানো হয়েছে, কিন্তু আল্লাহ পাক কপালে যেটুকু রাখে ওইটুকু তো হবেই, যতই ডক্টর দেখাও, যত কিছুই করো। তো হয়তো কপালে এতটুকু ছিল, তার জন্য এরকম হয়েছে। আর আমার শ্বশুর শাশুড়িও কিন্তু বেমারে আক্রান্ত হয়ে মারা গেছে। আমার শ্বশুর শাশুড়িকে প্রত্যেক মাসে এক সপ্তাহ হলেও গুয়াহাটি অ্যাপোলো বলো, জিএমসিতে নেওয়া হয় না, এই অ্যাপোলো বলো, তারপরে গোয়ালপাড়া, আরও অনেক মানে ভালো ভালো হসপিটাল আছে যেগুলোর নাম আমি বলতে পারতেছি না এখন, আমার মনে থাকে না, আলসালাম, এগুলাতে সবসময় ভর্তি রাখা হতো। তারপরেও কিন্তু আল্লাহ পাক তাদেরকে নিয়ে গেছে, কারণ তাদের হায়াত শেষ হয়ে গেছিল, তাদের দুনিয়াতে রিজিক শেষ হয়ে গেছিল, যার জন্য। আর হয়তো আমার আব্বুর রিজিক আছে এই দুনিয়াতে, তার জন্যই আল্লাহ বাঁচিয়ে রাখছে। যত কষ্টই হোক তারপরেও আলহামদুলিল্লাহ যে আমার আব্বু বেঁচে আছে এই পৃথিবীতে, আমার আব্বুর মুখটা দেখতে পারি একবার হলেও গিয়ে বাড়িতে। তো যাই হোক, তোমরা দোয়া করো যাতে সুস্থ হয়ে একটু তারপরে এই দুনিয়াতে যাতে আরো অনেক দিন বেঁচে থাকে আমার আব্বু। আমার আব্বু যাতে আরো অনেক সুখ উপভোগ করতে পারে, শান্তি উপভোগ করতে পারে। নিজের শরীর অসুস্থ হলেও কিন্তু বাচ্চা কাচ্চার সফলতা দেখলে কিন্তু বাবা মা এমনিতেই খুশি হয়ে যায়। তো আমার ছোট ভাইয়ের জব হলো, সেটা আমার আব্বু দেখে কিন্তু অনেক খুশি হয়েছে। আমার হাজবেন্ড নতুন করে বাড়ি করলো, সেই বাড়িতে অনেক কিছুই করলো টুকটাক করে, সেগুলো শুনে হয়তো অনেক খুশি হয় আমার আব্বু। তো এখন আমি মনে করি আমার ছোট ভাইয়ের বউ আসবে, সেটা দেখবে, বাচ্চা কাচ্চা
হবে সেটা দেখবে, আরও অনেক কিছুই দেখবে। আরও অনেক কিছু দেখার হয়তো আমার আব্বুর বাকি আছে, এগুলো যাতে সব দেখতে পারে। তো যাই হোক আপুরা, কথা বলতে বলতে দেখো আমি কোথায় চলে আসছি। বাড়িতে কাজকর্ম শেষ করে আমি আসছিলাম সেদিন নার্সারিতে, মানে কিছু ফুলের গাছ আর ফলের গাছ নেওয়ার জন্য। তো এখানে এসে তো একদম পাগল হয়ে গেছি, এত পরিমাণে মানে ফুলের গাছ কোনটা নিব কোনটা না নিব মানে বুঝে উঠতে পারতেছি না। কিন্তু এগুলার দাম শুনে মাথায় হাত দিয়ে ফেলছি যে না, এগুলা নিতে পারবো না, এখন নিতে পারবো না অন্তত। কারণ আমি অতগুলা মানে টাকা নিয়ে আসি নাই, আমি ভাবতেই পারি নাই যে এই ফুল গাছগুলোর এত দাম। এর আগে কয়েকটা ফুল গাছ নিয়েছিলাম, প্রায় 350 টাকা মতো নিচ্ছিল। তো ভাবছিলাম যে 1000 টাকার মতো ফুলের গাছ নিলেই হয়তো হয়ে যাবে। তারপরে এসে দেখি অনেক দাম এগুলো ফুলের গাছের। আর এই যে নার্সারিটাতে আসছি, এই নার্সারিটা অনেক বড়। আর এখান থেকে সব ঠিকে ঠিকা মানে ঠিকা নেয় ফুলের গাছ, মানুষ বাড়ি হোক পার্ক হোক রাস্তার কাজ ঠিকা নিয়ে এখান থেকে নেয়। তার জন্য কিন্তু অনেক বড়। আর ভিউটা দেখো কত সুন্দর, মানে পিছন সাইডে একটা পাহাড়, দেখো পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর দেখা যাইতেছে। আর সামনে কিন্তু রাস্তা, রাস্তার উপরেও কিন্তু পাহাড়, অনেক গাছ, আমি দেখাবো তোমাদেরকে। আর এখানে আমার ভাতিজা কিন্তু পড়ে গেছিল, তোমরা হয়তো দেখছো, আমার ছেলে ধাক্কা মারছিল, পড়ে গেছিল। এত দুষ্ট দুইজন, কি বলবো। আসার সময় থেকে মানে কেসাল করতে করতে আসতেছে দুইজন, মারামারি ঝগড়াঝগড়ি করতে করতে আসতেছে, এখানে এসেও মারামারি করতেছে। আর এই দুজনকে কিন্তু আমরা কোনো জায়গায় নিয়ে যাই না এর জন্য, কিন্তু আজকে নিয়ে আসছি, কারণ আমরা দুই যা একা একা আসছি। তো ভাবছিলাম যে এই দুইটাকে নিয়ে গেলে হয়তো ছোট দুইটাকে দেখে রাখবে, আমরা একটু ভালো করে ফুল টুলগুলা দেখে নিয়ে আসতে পারবো। কিন্তু আমাদের ভাবনা চিন্তা একদমই ভুল, কারণ আমাদের ছোট বাচ্চা দুইটা আমাদের কোল থেকে নামতেছে না, আর ওই দুইটা মানে কেচাল করে যেতেছে এরকম। তো এখানে এসে দেখি ঘরের ভিতরে মানে ইনডোর প্লান্টগুলা এখানে রাখছে এত সুন্দর সুন্দর। আর দেখো এগুলা খালি হয়ে গেছে, কারণ এগুলা মানুষ নিয়ে গেছে। আর এগুলা হয়তো ক্যাকটাস গাছ বলে নাকি, আমি অতটা কিন্তু জানি না, ফুলের গাছের বিষয়ে আমি অত নাম জানি না। তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা দেখো। তো আজকে কিন্তু সম্পূর্ণটা দেখাইতে পারবো না, এর পরের ব্লগে কিন্তু আবার দেখতে পারবা কি কি ফুলের গাছ নিছি, কোথায় লাগাইলাম, বাড়িতে নিয়ে লাগাবো, আরও একটা নার্সারিতে যাব, সেগুলাও তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি ফলের গাছ নিছি ওইগুলাও দেখাবো। অনেক কিছু কিন্তু নিতে পারবো না, কারণ আমাদের বাড়িতে কিন্তু এখনো ওইরকম জায়গা আর কি স্যাটিসফাই হয় নাই যে এইখানে এই গাছটা লাগাইলে থাকবে। কারণ যেহেতু বাড়িটার মানে ডিজাইন আবার চেঞ্জ হয়ে যাবে, তো যার জন্য কিন্তু গাছ গুছালি লাগাইতে আমার একটু খারাপই লাগে, যেহেতু মানে আবার তুলে ফেলতে হবে, যদি মরে যায় নষ্ট হয়ে যায় তো তখন আবার কষ্ট পাবো, মিশামিশি ভালো লাগবে না, তুলতে ইচ্ছা করবে না। গাছ একটা হয়ে উঠলে কিন্তু তখন আর নষ্ট করার ইচ্ছা যায় না। তো যার জন্য কিন্তু আমি ওরকম গাছ গুছালি জায়গা বেজায়গায় লাগাইতে চাইতেছি না, যেখানে লাগাইলে আর কি সারা জীবন থাকবে ওইখানেই লাগাবো। তো এই নার্সারিটাতে কিন্তু অনেক ফুলের গাছ, অনেক ফুলের গাছ, অনেক ভ্যারাইটি, কি আর বলবো, নামগুলাও জানি না। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।